এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মনে হচ্ছে যেন হুট করেই প্রকৃতিতে তার চোখের সম্মুখে এক শ্রেষ্ঠতম ফুল ফুটে উঠেছে। ইমাদের হৃদস্পন্দন গাঢ়, কেমন ধুকপুক ধুকপুক আওয়াজ তুলেছে হৃদয়ে। এ যেন গাঢ় প্রণয়ের বার্তা দিচ্ছে। ইমাদের ঘোরের মধ্যে আরো ফোপানোর আওয়াজ আছড়ে পড়ল তার কর্ণে। রূপন্তী তার চুইংগাম লাগা চুলগুলো সম্মুখে এনে দেখেই কেঁদে উঠল শব্দ করে। ভেজা কণ্ঠে বলল, আমার চুল, আমার এত শখের চুল। ইমাদের ঘোর কাটল। মেয়েটার কান্নারত মুখশ্রীর পানে তাকিয়ে প্রেমে পড়ল যেন আবারও। অশ্রুসিক্ত রক্তিম আঁখি মেয়েটার নাকের ডগাও কিঞ্চিত রক্তিম বর্ণ ধারণ করে। এ যেন এ রমণীর নতুন আরেক রূপ। কিছুটা সময়, কয়েকটা বাক্যালাপ, অথচ এ নারীর কত শত রূপ। রূপ দর্শন শেষ তার। আচ্ছা, এ নারী এসেইছে কি একের পর এক তার রূপ দেখিয়ে উন্মাদ বানাতে? ইমাদের ভাবনার মধ্যেই শোনা গেল জ্যাকের কণ্ঠস্বর। সে রূপন্তীকে কক্ষের পাশেই পেতে রাখা একটা কাঠের ব্রেঞ্চির পানে ইশারা করে বলল, আপনি এখানে বসুন, আমরা দেখছি কি করা যায়। রূপন্তী চুলে হাত নিয়েই বসল ব্রেঞ্চে। ফুপিয়ে উঠে আবার বলল, আমার এত শখের চুলগুলো বোধহয় এবার কেটেই ফেলতে হবে। ইমাদ তাকালো মেয়েটার পানে। একটু এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে মেঝেতে রূপন্তীর মুখোমুখি বসল। ধীরে কণ্ঠে শুধালো, নাম কি তোমার? রূপন্তী চোখ তুলে তাকালো ইমাদের পানে। নাক টেনে বলল, রূপন্তী। বাহ, সুন্দর নাম। থাকা কোথায় এখানে? রূপন্তী একটু দ্বিধায় পড়ে গেল এবার। সে বিভানের বাড়িতে থাকে এটা বলে দিবে। তারপর যদি বিভান আবার চটে যায়। এই কলেজে পা রাখার পরপরই তো বিভানকে বলেছিল সে যে ওই বাড়িতে থাকে এ কথা কলেজের কাউকে জানাবে না। রূপন্তী আমতা আমতা করলো, একটু সময় নিয়ে বলল, আমি ওখানে। পুরো বাক্যটা আর তাকে কষ্ট করে সম্পূর্ণ করতে হলো না। তার আগেই শোনা গেল এক ভারী কণ্ঠস্বর। ভারী কণ্ঠধারী ওই ব্যক্তি প্রথম বাক্য ইমাদকে উদ্দেশ্য করেই ছুড়ল। কি হয়েছে ওখানে? তুই ওর পায়ের নিকট বসে আছিস কেন? উপস্থিত তিনজনই কিঞ্চিত চমকালো। পিছে ফিরে তাকাতেই চোখে পড়ল বিভানকে। কপালে তার ভাঁজ, চোয়াল শক্ত, তবে মুখ দেখে খুব একটা বোঝা যাচ্ছে না সে রেগে আছে নাকি শান্ত। বিভান এগিয়ে এলো আর একটু। রূপন্তীকে কাঁদতে দেখে কপালে ভাঁজ গাঢ় হলো আবারও। হঠাৎ চোখে পড়ল মেয়েটার ধরে রাখা চুলে, সেখানে চুইংগাম লাগানো। চুলে চুইংগাম কিভাবে লেগেছে? বিভানের কণ্ঠ পূর্বের তুলনায় রুক্ষ। রূপন্তীর পায়ের নিকট থেকে উঠে দাঁড়ালো ইমাদ। কণ্ঠে বেশ হতাশা নিয়ে বলল, আর বলিস না ভাই, ওই কালকে ছেলেমেয়েগুলো আবার এসেছিল ওকে বিরক্ত করতে। ওরাই লাগিয়েছে ওর চুলে চুইংগাম, সাথে চুলও কেটে দিতে চেয়েছিল। ভাগ্যিস আমি আর জ্যাক সঠিক সময় চলে এসেছিলাম। বিভানের চোখ মুখ শক্ত হয়ে উঠল নিমেষেই। কিঞ্চিত সময়ের ব্যবধানেই চোখ দুটো জ্বলে উঠল ক্রোধের অগ্নি। গম্ভীর কণ্ঠে বলল, প্রত্যেকটাকে আমার চাই। যেখানে সবাইকে চাই ওদেরকেও সেখানেই নিয়ে যা। কিন্তু হাত উঁচিয়ে রোধ করল ইমাদের কণ্ঠ। দাঁতে দাঁত চেপে বলল, কি বললাম কানে যায়নি? চাই মানে চাই। আগামী 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটাকে আমার চোখের সম্মুখে চাই। ইমাদ আর জ্যাক আর কিছু বলার সাহস করল না। এ লোক যে ভীষণ রেগে গেছে তা বুঝতে বাকি রইল না কারো। তাই আর ঘাটল না খুব বেশি। চুপচাপ নিজেদের দায়িত্ব পালনে বেরিয়ে পড়ল তারা। বিভান একবার তাকালো ইমাদ এবং জ্যাকের চলে যাওয়ার পানে, অতঃপর আবার রূপন্তীর দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, বাড়িতে চলো। রূপন্তী অবাক হলো। অবাক সুরেই বলল, কেন ক্লাস করব না? চুইংগাম লেগে যাওয়ায় চুল কেটে ফেলতে চাইলে ক্লাস করো, আর যদি তা না চাও তবে বাড়িতে এসো। কথাগুলো বলেই বিভান আর এক মুহূর্তও দাঁড়ালো না। হাঁটা লাগালো উল্টো ঘুরে। রূপন্তীও তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। বিভানের পিছু পিছু পা চালাতে চালাতে বলল, না না না, আমি বাড়িতেই যাব, আজ আর ক্লাস করব না। কিছুটা সময়ের গমন হতেই বাড়ি এসে পৌঁছালো রূপন্তী এবং বিভান। রূপন্তীকে বসার কক্ষের সোফায় বসিয়ে একটা বাটিতে করে কিছুটা লবণ পানি আনলো বিভান। তাতে রূপন্তীর চুলে চুইংগাম লাগানো স্থানে ভিজিয়ে আবার উঠে গেল ফ্রিজের নিকট। রূপন্তী কাঁদো কাঁদো হয়ে দেখল নিজের চুলগুলো।
হতাশ কণ্ঠে বলল, আমার চুলগুলো বোধহয় এবার কেটেই ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কত সাধের চুল আমার, মা পেছন থেকে সমান করে 2 আঙুল কেটে দিতে চাইলেও আমি কখনো কাটতে দেইনি। আজ বোধহয় সেই চুলগুলো আমার হারিয়েই ফেলতে হয়। বিভান তাচ্ছিল্যর হাসি হাসল। ফ্রিজ থেকে বরফের টুকরোগুলো বের করতে করতে বলল, সামান্য কিছু চুল হারানোর ভয়ে কেঁদে মরছ মেয়ে, অথচ আমি যে আমার গোটা দুনিয়াটাই হারিয়ে বসেছি, ভীষণ একাকিত্বকে ঠাঁই হিসেবে বেছে নিয়েছি। কিন্তু আমার কান্নার আওয়াজ যে মোটেই হলো না, কারো কর্ণে পৌঁছালো না আমার হাহাকারের ধ্বনি। দীর্ঘশ্বাস ফেলল বিভান। একটা বাটিতে কিছু বরফ এনে বসল রূপন্তীর মুখোমুখি। হাতে এক টুকরো বরফ নিয়ে আলতোভাবে ঘষতে শুরু করলো চুলের ওপরে চুইংগাম লাগা স্থানে। রূপন্তী কৌতূহল অনুভব করলো, লবণ পানি আর বরফ কি সত্যিই চুলের থেকে চুইংগাম ছেড়ে যায়? এর আগে তার মাকে চুল থেকে চুইংগাম ছাড়ানোর কার্যে সরিষার তেল প্রয়োগ করতে দেখেছে, যদিও তাতে ভালো ফল পেতে সে দেখেনি। সেখানে লবণ পানি এবং বরফ কি ভালো ফলাফল পাওয়া যাবে? রূপন্তী কিছুটা উৎসুক হয়েই শুধালো, এতে কি চুল থেকে চুইংগাম ছাড়ানো যাবে? বিভান এক পলক তাকালো মেয়েটার উৎসুক মুখপানে, অতঃপর আবার চুল থেকে চুইংগাম ছাড়ানোর কর্মে মনোযোগী হয়ে শুধালো, লবণ পানি ব্যবহারে চুলের তাপমাত্রা কমে যায়। এরপর চুলে আটকে থাকা চুইংগামের উপর বরফ ঘষলে লবণ পানির প্রভাবে বরফ গলতে সময় লাগে। ফলস্বরূপ বরফ একটু সময় নিয়ে চুইংগামকে শক্ত করে ফেলে এবং চুল থেকে উঠে যেতে সাহায্য করে। বিভানের কথাগুলো শুনতে শুনতে তার পানে নজর আটকাল রূপন্তী। এ বাড়িতে উঠেছে সে বেশ কিছুদিন, সময় অতিবাহিত হয়েছে, তবে এভাবে নিখুঁতভাবে ছেলেটার পানে তাকানো হয়নি কখনো। অবশ্য তাকাবেই বা কখন? যখনই দুজন মুখোমুখি তখনই তো ঝগড়ার আবির্ভাব। রূপন্তী এতদিন বাদে খেয়াল করলো ছেলেটা বেশ ফর্সা, কেমন ভিনদেশীদের ন্যায় ভাঙাচোরা মেদহীন একটা মুখমণ্ডলের অধিকারী বিভান। তবে সেই মুখমণ্ডলে যেন একরাশ সুদর্শনতা বহন করে। নাকের ওপরে একটা কালো কুচকুচে তিলের উপস্থিতি, কিঞ্চিত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কপাল জুড়ে। এমনিও এ দেশীয় বেশিরভাগ পুরুষদেরই বাঙালি পুরুষদের ন্যায় চুলে সিঁথি করতে বা পেছনের পানে ঠেলে রাখতে দেখা যায় না। এরা তাদের চুলগুলো কপালের ওপরে সিঁথিবিহীন ছড়িয়ে রাখে। রূপন্তী আরো খেয়াল করলো বিভানের চোখ জোড়া। কেমন অদ্ভুত ছেলেটার চোখ জোড়ার রং, কালো নয় আবার নীলও নয়, বাদামি বলা যেতে পারে, তবে হালকা ভীষণ। কেউ যদি ভালোভাবে লক্ষ্য করে তাকিয়ে থাকে বিভানের চোখের পানে, তবে বোধহয় খুব সহজে এবং স্পষ্ট রূপে তার চোখের গঠনিক কাঠামো বুঝে নিতে পারবে। বিভানকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ মেয়েটার নজর আটকালো বিভানের গলায় উঁচু হয়ে থাকা এক স্থানে, যাকে শুদ্ধ ভাষায় অ্যাডাম অ্যাপেল। সকল পুরুষদের গলাতেই এই অ্যাডাম অ্যাপেল বিদ্যমান, কারোটা একটু বেশি উঁচু, কারোটা মাঝারি পদের, আর কারোটা একটু নিচু। বিভানের গলার অ্যাডামস অ্যাপেলটা একটু বেশি উঁচু। কথা বলার মধ্যে প্রতিবার গেলায় অ্যাডাম অ্যাপেলটা ওঠানামা করছে। রূপন্তীর কেমন ঘোর লেগে যাচ্ছে সেদিকে তাকিয়ে। ভীষণ ইচ্ছে হচ্ছে কিছুটা অনধিকার চর্চা করে বিভানের গলার অ্যাডামস অ্যাপেলটা একটু ছুঁয়ে দিতে, তবে সে তা করল না। নিজেকে সংযত করে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। এর মধ্যে বিভানেরও চুল থেকে চুইংগাম ছাড়ানো শেষ। তীব্র এক যুদ্ধ জয় করে উঠল যেন ছেলেটা। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হয়ে গেছে, নাকে কান্না বন্ধ করে এবার নিজের কাজে যাও। রূপন্তী চমকালো। বড় বড় চোখ করে সে তাকালো চুলের পানে। চুলে আর কোনো চুইংগাম নেই, তার মানে চুল থেকে সত্যি চুইংগাম ছেড়ে গেছে। রূপন্তী উঠে দাঁড়ালো, অবিশ্বাস্য গলায় বলল, সত্যি আমার চুল থেকে চুইংগাম ছেড়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিভান ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, না, মিথ্যা বলছি আমি। এসো চুলে আবার চুইংগাম লাগিয়ে দেই, তারপর বসে বসে নাকে কান্না করো। রূপন্তী হাসলো, চুলগুলো ধরে নেড়েচেড়ে দেখতে দেখতে বলল, না না না, তার প্রয়োজন হবে না। আপনাকে ধন্যবাদ। আমি আসলে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটাও খারাপ নন। চোর হলেও লোকটা ভালো।
মুহূর্তেই নিজের চোখ মুখ শক্ত করে তুলল বিভান, দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? আমি চোর? এবার আর তোমার চুলে আরেকবার চুইংগাম না লাগিয়ে দিলেই নয়। রূপন্তী ভীত হলো, ধরফরিয়ে দৌড় দিল খাবার কক্ষের পানে। যেতে যেতে বলল, না না না, আপনি ভীষণ ভালো মানুষ, পরোপকারী, সৎ, আদর্শবান, সুশীল একজন পুরুষ। মেয়েটার হুট করে দৌড় দেখেই ওষ্ঠে হাসি ফুটে উঠল বিভানের। বেশ অনেকটা দিন পর যেন তার ওষ্ঠে ফোটে এই হাসির আবির্ভাব। তবে তা দীর্ঘস্থায়ী হলো না বেশিক্ষণ। রূপন্তী প্রায় সাথে সাথেই বেরিয়ে এলো রান্নাঘর থেকে, আর তার সাথে হাসি গায়েব হলো বিভানের ওষ্ঠের। ও মুহূর্তেই তার চোখ মুখ জুড়ে ফুটে উঠল পূর্বের ন্যায় গম্ভীর ভাব। রূপন্তী কোমরে হাত দিয়ে বলল, সকালে এত কষ্ট করে রান্না করে রেখে গিয়েছি, এক দানাও মুখে তোলেননি কেন? যেমন খাবার তেমনটাই পড়ে রয়েছে। বিভানের কেন যেন রূপন্তীকে এই মুহূর্তে এক পাক্কা গিন্নির তুলনায় কম মনে হলো না। মনে হলো যেন রূপন্তী তার স্ত্রী, আর সে এক অবলা স্বামী, যে কিনা স্ত্রীর কষ্ট করে রান্না করা খাবার মুখে তোলেনি, তাই তাকে শাসাচ্ছে। বিভানের পুরনো কিছু স্মৃতি স্মরণে এলো। অতীতে যখন তার মা বাবা বেঁচে ছিল, তখন তার মা প্রতিদিন সকালে উঠে রান্না করে বাবার জন্য টিফিন দিত অফিসে। মাঝে মাঝে যখন তার বাবা না খেয়ে বা অন্য কোথাও মধ্যাহ্ন ভোজ করে ফিরত, তখন তার মা ঠিক এমন ব্যবহারই করত। পুরনো স্মৃতিচারণ করতে করতে পুরনো ক্রোধ জাগ্রত হলো বিভানের হৃদয়ে। হৃদয়ে কড়া নাড়ল রূপন্তী তার শত্রুর মেয়ে। প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, এই মেয়েটার বাবাই তার বাবা মায়ের হত্যাকারী, তার একাকী জীবনের মূল চরিত্র। না না, এদের সে ক্ষমা করবে না, কখনো না। বিভান নিজের ভেতরে ক্রোধ নিয়েই বাহিরের পানে পা রাখল, তবে যাওয়ার পূর্বে বললে গেল, আমার ইচ্ছে হলে আমি খাবো, ইচ্ছে না হলে খাবো না। তোকে কোনো প্রশ্ন করার অধিকার আমি দেইনি। তোকে রেখেছি শুধুমাত্র রান্নার কাজে, তুই প্রতি বেলায় রান্না করবি। রূপন্তী হতবাক হয়ে পড়ল। একটু আগেও তো লোকটার কথায় একটু হলেও রোষবোধ ছিল। হঠাৎ করে আবার কি এমন হলো যে এত রেগে গেল? সে একদম তুইতুকারি করছে। তবে কি চোর বলেছে বলে এত ক্রোধ? কিন্তু ওই শব্দটা তো সে দুষ্টামি করে বলেছে। অবশ্য তারই ভুল। এই কঠিন মানব কি আর রসিকতা বা দুষ্টামি বোঝে? আর এর নিকট এসব করাই বোকামি। কেমন অনুভূতিহীন রুক্ষ এক মানব। মধ্য দুপুর, চারিদিকে খা খা করছে রৌদ্র। এই ক্ষণে বিভানের গাড়িটা এসে থামল শহরের একটু বাহিরের এক নির্জন স্থানে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। সম্মুখেই একটা সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি, চারদিকে গাছপালায় ঘেরা পাখির কলকলনি যেন এ বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ করেছে। শহরের বাহিরে একাকী সময় কাটাতে এ বাড়িটি বিভান কিনেছে কিছু বছর পূর্বে। তবে কলেজ, লেখাপড়া, ব্যবসার কাজ সব দিক সামলে খুব একটা এখানে আসা হয় না তার। বিভান দৃষ্টি ঘুরিয়ে একবার দেখল বাড়িটা, অতঃপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ঢুকলো ভেতরে। বসার কক্ষে পা রাখতেই দেখা মিলল অ্যারন, বেরি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং ম্যারির। হাত পা বেঁধে মেঝেতে বসিয়ে রাখা হয়েছে ছেলে মেয়েগুলোকে, আর তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে ইমাদ, জ্যাক, এরিক এবং হ্যারি। বিভান কক্ষে ঢুকতেই তার পানে এগিয়ে এলো ইমাদ। বেশ বিরক্ত নিয়ে বলল, এত দেরি করলি কেন? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। বিভান উত্তর দিল না কোনো। একটু এগিয়ে গিয়ে বসলো অ্যারনদের মুখোমুখি। বেশ শান্ত কণ্ঠে শুধালো, তাই এবার বল, তোদের সমস্যা কি? কলেজে নতুন কাউকে দেখলেই তাদের উত্ত্যক্ত করার জন্য মন আকুপাকু করে ওঠে। অ্যারন কিঞ্চিত ভীত হলো। কণ্ঠ উঁচিয়ে কোনো কথাই বলতে পারল না সে। তবে ডোনাল্ড বেশ ভীত স্বরে বলল, আর কখনো হবে না, এবার মতন মাফ করে দাও। গতকাল কলেজ কর্তৃপক্ষকে বলে নোটিশ পাঠিয়েছিলাম, তাতেও তোদের হয়নি। আজ আবার ঝামেলা পাকিয়েছিস, নতুনদের উত্ত্যক্ত করতে নেমেছিস। কাল আবার এই কর্মে নামবি না, তার নিশ্চয়তা কি? বিভানের কথা শুনে চমকালো অ্যারন, বেরি, ক্লারি, ডোনাল্ড, হলি এবং মেরি। হলি কিছুটা অবাক স্বরেই বলল, গতকাল তাহলে কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের নামে নালিশ তুমি জানিয়েছিলে? আমরা ভেবেছি ওই নতুন মেয়েটা করেছে। বিভান হিসিয়ে উঠল সাথে সাথে, দাঁতে দাঁত চেপে বলল, তাই ওর চুল কাটতে গিয়েছিলি, আবার ওড়না কেটে চুলে চুইংগাম চিপকে দিয়েছিস? বিভান পকেট থেকে একটা চুইংগামের প্যাকেট বের করলো।
সেখান থেকে একটা চুইংগাম মুখে পুরে চিবোতে চিবোতে বলল, এখন যদি আমি তোদের মাথায় চুইংগাম লাগিয়ে দেই, চুল কেটে দেই, তখন কেমন হবে? আতকে উঠল অ্যারনরা সকলে। তাদের মাথার চুল না থাকলে কেমন হবে? এতদিন তারা অন্যকে জ্বালিয়েছে, অন্যর হাসি তামাশা উড়িয়ে শান্তি পেয়েছে। এখন অন্যরা তাদের নিয়ে হাসি তামাশা করবে, অপমান করবে। এও কি মানার মতো? ক্ল্যারি ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো বিভানের পানে, অনুনয় করে বলল, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না, কাউকে আর বিরক্তও করব না, তবুও মাফ করে দাও আমাকে। বিভান তবুও থামল না। মুখ থেকে সর্বপ্রথম চুইংগাম বের করে ক্লারির মাথাতেই চিপকে দিল, তারপর একে একে বাকি সকলের মাথায়। মুহূর্তেই প্রত্যেকের চোখে মুখের রং আরও পাল্টে গেল, কাদো কাদো হয়ে ধরা দিল। বিভান ঘাড় বাঁকিয়ে তাকালো ইমাদের পানে, শান্ত কণ্ঠেই বলল, কাঁচিটা দে তো। ইমাদ যেন কাঁচি নিয়ে প্রস্তুত ছিল আগে থেকেই। তৎক্ষণাৎ সে একটা কাঁচি এগিয়ে দিল। বাঁকা হাসল বিভান, হাতের কাঁচিটা নিয়ে এগিয়ে গেল অ্যারনের পানে। অ্যারন তাকিয়েছিল বিভানের পানেই। তার হৃদয়ে কেন যেন রূপন্তী আর বিভানকে নিয়ে এক ভয়ানক ভাবনার উদয় ঘটল। মনে হলো ওই মেয়েটা অর্থাৎ রূপন্তী বিভানের কেউ হয়, নয়তো ছেলেটা এতটা ক্ষেপে যাওয়ার কথা নয়। গতকাল কলেজ কর্তৃপক্ষের নিকট নালিশ দিল, আজ আবার তুলে এনে শাস্তি দিচ্ছে। আগেও তো তারা কলেজে কত নতুন নতুন শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেছে, তখন তো বিভান এমন প্রতিক্রিয়া করেনি। তাহলে আজ? অ্যারন কিছুটা সন্দেহ নিয়েই প্রশ্ন করল, ওই নতুন মেয়েটা তোমার কে হয়, যার জন্য আমাদের সাথে শত্রুতা করতে, আমাদের তুলে এনে শাস্তি দিতেও তোমার বাচ্ছে না? বিভান থমকে গেল সাথে সাথে, হৃদয়ে কড়া নাড়ল। সত্যিই তো, রূপন্তী তার কে হয়? শত্রুর মেয়ে ব্যতীত আর তো কিছুই নয়। তাহলে ওই মেয়েটার জন্য সে এত ভাবছে কেন? ওই মেয়েটাকে কেউ অপমান করলে তার রাগ হচ্ছে কেন? বিভান নিজের প্রশ্নগুলো কোনো উত্তর খুঁজে পেল না, আর এগিয়ে সে চুলও কাটল না কারো। কাঁচিটা আবার ইমাদের পানে বাড়িয়ে দিয়ে বলল, প্রত্যেকটার চুল কেটে এক হাত ভেঙে যার যার বাড়ির সম্মুখে ফেলে দিয়ে আসবি। ইমাদ কাঁচিটা ধরল। বিভান আর দাঁড়ালো না ওই স্থানে। মনের কোণে গভীর কোনো ভাবনার ঠাঁই দিয়ে প্রস্থান ঘটালো খুব দ্রুত। রাত্রি গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে এই মুহূর্তে। সারাদিন জীবিকার তাগিদে নিজেদের পরিশ্রমের ইতি ঘটিয়ে এখন বোধহয় সবাই নিদ্রা দেশে পাড়ি জমিয়েছে। তবে ঘুম নেই বিভানের দুই চোখে, মস্তিষ্ক জুড়ে শুধু রূপন্তী। কি আছে ওই মেয়ের মধ্যে যে তার সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছে, এক দণ্ড শান্তি দিচ্ছে না তাকে? এই যেমন এখন রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে। বারবার শুধু বিভানের কর্ণের নিকট অ্যারনের তোলা ওই একটা বাক্যই বেড়ে যাচ্ছে, কি হয় রূপন্তী তার? ক্ষণে ক্ষণে কেমন অস্থিরতা বাড়ছে তার। শেষ পর্যন্ত অস্থির হয়ে বিছানা ছাড়ল বিভান। কক্ষ থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়, হাতে বরাবরের ন্যায় সিগারেটের প্যাকেট। এ যে সে ছাড়তে পারবে না কোনো দিন। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে হাতে নিল। দুই ওষ্ঠের মিলন স্থানে তা চেপে নিয়ে তাকালো আশেপাশে। হঠাৎ চোখ পড়ল রূপন্তীর কক্ষের বারান্দার পানে। বিভানের কক্ষ থেকে 2-3 কক্ষ ছাড়িয়েই এক কোণে রূপন্তীর কক্ষটা। এখান থেকে দাঁড়িয়ে কেমন মনে হচ্ছে মেয়েটার বারান্দায় পর্দা উড়ছে। তবে কি বারান্দার দরজা খোলা রেখেছে? ঘুমিয়ে পড়েছে রূপন্তী হবে হয়তো। বিভানের হৃদয়ে হঠাৎ এক নিষিদ্ধ চাওয়া নড়েচড়ে উঠল। ভীষণ ইচ্ছে হলো সেদিনের ন্যায় আবারও বারান্দা থেকে রূপন্তীর কক্ষে ঢুকতে। এই নিশি রাতে বাহিরে মৃদু বাতাসের উপস্থিতিতে তার পাশে বসে থাকতে। যদিও সেদিন এভাবে বারান্দার দরজা খোলা রেখে ঘুমোয়নি মেয়েটা। বেশ চেষ্টা করে কাঠখড় পুড়িয়ে দরজা খুলে তবেই ঢুকতে পেরেছিল সে ভেতরে। তাও এক পর্যায়ে মেয়েটার ঘুম ভেঙে যাওয়ায় নিজের ইগো এবং মান ইজ্জত বাঁচাতে বক্স পোটলা নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। নিজের হৃদয়ে জাগ্রত হওয়া ইচ্ছাকে দমন করতে চেয়েও পারল না সে। ওষ্ঠদ্বারের স্থান পাওয়া সিগারেটটা ফেলে এই রাতে আবারও চোরের ন্যায় পাড়ি জমালো রূপন্তীর কক্ষের পানে। বারান্দার খোলা দরজা দ্বারা খুব সাবধানে ঢুকলো ভেতরে। কক্ষে জ্বালানো ড্রিম লাইটের আলোয় রূপন্তীর দেহাবয়ব স্পষ্ট। কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে মেয়েটা। একটা টি শার্ট আর প্লাজো
শরীরে জড়ানো তার, তাও টি শার্টটা কিঞ্চিত পেটের ওপরে অবস্থান করছে এই মুহূর্তে। নাভিটা যেন সূচের মতো ধরা দিল বিভানের চোখে। হৃদয়টা লাফিয়ে উঠল তৎক্ষণাৎ। ঢোক গিলল বেচারা। এক নারীর কক্ষে মধ্যরাতে তার ঘুমের সুযোগ নিয়ে প্রবেশ যে কতটা জঘন্য কর্ম তা বুঝল এবার। তবে তা কি আর মন মানে? মানুষের জঘন্য অথবা নিষিদ্ধ কর্মের প্রতি টান বোধহয় বেশি থাকে। বিভানের ক্ষেত্রেও তেমন। হাজার চেষ্টা করেও সে পারেনি নিজেকে সামলাতে। তবে এখানে এসে সে তাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারেনি। সেদিনও তো এসেছিল, এবং যেদিন রূপন্তীর পোশাক, ঘুমানোর ধরন সবই ঠিক ছিল। তাই বিভান ভেবেছিল আজও রাতের আধারে এ কক্ষে আসবে, একটু সময় বসে থেকে নিজের চক্ষু জুড়িয়ে মন শান্ত করে চলে যাবে। কিন্তু এ নারীর তো তার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে এখানে। ছেলেটা বসলো রূপন্তীর পাশে, কাপা কাপা হাত রাখলো মেয়েটার পেটের ওপরের টি শার্টের ওপর। যেই না টি শার্টটা টেনে পেটটা ঢেকে দিতে যাবে, অমনি নড়ে চড়ে উঠল মেয়েটা। বিভানের হাতটা গিয়ে পড়ল রূপন্তীর নগ্ন নরম পেটের ওপর। চমকে উঠল বেচারা। আকস্মিক নারী দেহের এহেন স্পর্শে বিদ্যুৎ খেলে গেল যেন তার সর্বাঙ্গ জুড়ে। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিল বিভান। হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গেল বিছানা থেকে। সেই শব্দে ঘুম ভেঙে গেল রূপন্তীরও। বেচারি ধরফরিয়ে উঠে বসল। হতবাক হলো বিভান। এখন কি করবে সে? কোথায় যাবে? রাত্রির এই ক্ষণে তাকে নিজ কক্ষে দেখলে নিশ্চয়ই রূপন্তী বিষয়টা ভালোভাবে নেবে না। চরিত্রহীন উপাধি দেওয়ারও সম্ভাবনা রয়েছে। তারপর মানিজ্যত নিলামে। রূপন্তী আশেপাশে তাকিয়ে দেখার আগেই সরে পড়ল বিভান। নিজেকে লুকিয়ে নিল দরজার আড়ালে। আকস্মিক ঘুম ভেঙে মস্তিষ্ক স্বাভাবিকতা ফিরে পেতেই আশপাশ তাকালো মেয়েটা। কই, কোথাও কেউ নেই তো। কিন্তু সেদিনের ন্যায় রূপন্তীর কক্ষে কারো উপস্থিতি টের পেয়েছে স্পষ্ট। তার নিকটে, খুব নিকটে ছিল কেউ। গলা শুকিয়ে এলো রূপন্তীর। দুদিনই কি সে ভুল টের পেল, নাকি এখানে ছিল কেউ, কোনো অশরীরী? মেয়েটা তৎক্ষণাৎ ফিরে তাকালো বারান্দার দরজার পানে। সেদিনের ন্যায় আজও দরজাটা খোলা। আজও কি সে দরজা খোলা রেখেই ঘুমিয়েছিল, নাকি কেউ খুলেছে? এই দরজা থেকে কেউ ঢোকেনি তো? কোনো চোর? রূপন্তী বিছানা ছাড়ল। দ্রুত ভয়ে দিশেহারা হয়ে গেল কক্ষের উজ্জ্বল আলোটা জ্বালাতে। ঠিক সেই সুযোগটাই নিয়ে বিভান বেরিয়ে পড়ল দরজা থেকে বাহিরে। রূপন্তী আলো জ্বালিয়ে খুঁজল পুরো কক্ষ জুড়ে। না, কেউ নেই। খাটের নিচ, দরজার আড়াল কিংবা অন্য কোথাও। তবে কি সত্যি সত্যি কোনো ভূত? এই দোতলার উপরে কোনো সাধারণ মানুষের ওঠাও তো চারটিখানি কথা না। ভীত হলো রূপন্তী। বারবার মনকে বোঝাতে চাইল ভূত বলতে পৃথিবীতে কিছু নেই, ওসব মিথ্যে। কিন্তু মন কি আর তা মানে? গভীর রাতে একাকী থাকা অবস্থায় সর্বপ্রথম ভূতের ভয়টাই হৃদয় গ্রাস করে। সারাক্ষণ ভূত বিশ্বাস না করা মানুষেরও এই সময়টাতে কেমন ভূতে বিশ্বাস জাগ্রত হয়। ভয়ে দিশেহারা হয়ে এবার রূপন্তী দরজা খুলে কক্ষ থেকে বেরিয়ে গেল। ছুটে গিয়ে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। দুহাত তুলে দরজায় করাঘাত করে বলল, বিভান ভাই, দরজা খুলুন, আমার রুমে ভূত এসেছে। বিভান খুলল না দরজা। রূপন্তীর ভয় বাড়ল আরও। ভূত আবার তার পেছন পিছন এখান পর্যন্ত চলে আসবে না তো? মেয়েটা ভয়ে ভয়ে একবার পিছে ফিরে তাকাতে গিয়েও থেমে গেল। মানুষের মুখে সে শুনেছে ভূত খুঁজতে পিছে ফিরে তাকালেই নাকি ভূত এসে ঘাড় মটকে দেয়। না না, তাকিয়ে কাজ নেই কোনো। রূপন্তী গলা বাড়ালো। আবারও দরজা ধাক্কিয়ে বলল, ও বিভান ভাই, দরজাটা খুলুন না, আমার ঘরে ভূত এসেছে। বিভান একটু সময় নিয়ে দরজা খুলল। সদ্য ঘুম থেকে ওঠার ভান ধরে হাই তুলল কয়েকটা। অতঃপর প্রথমেই প্রশ্ন করল, আমি তোমার ভাই হলাম কবে থেকে? ভয়ে দিশেহারা রূপন্তী অতটা মস্তিষ্কে ধারণ করতে সক্ষম হলো না। কিঞ্চিত অবাকতা নিয়েই বলল, মানে? বিভান ভাই বলে চিল্লিয়ে মরেছিলে কেন? আমি তোমার কোন জন্মের ভাই? রূপন্তী ভড়কে গেল কিঞ্চিত। ভাই বলে ডাকার জন্য কি ভাই হতে হয় নাকি? অপরিচিত বয়সে বড় এদের তো ভাই, চাচা, দাদা বলে সম্বোধন করা হয় অহরহ। রূপন্তীও নিজ কক্ষ থেকে ভূতের ভয়ে তড়িঘড়ি করে ছুটে এসেছিল তখন। এখানে এসে নিশ্চয়ই বিভান দরজা খুলুন বলে চেঁচানো অনুচিত কার্য।
হাজার হলেও বিভান বয়সে তার বছর পাঁচেকের বড়, তাই একটু সম্মান করে সে ডেকেছে বিভান ভাই। এখন তাতেও দোষ? রূপন্তী কিছুটা হতবাক সুরেই শুধালো। বয়সে বড় হলে তো তাদের সম্মানার্থে ভাই, চাচা, দাদা বলেই ডাকে। আমিও সেই হিসেবে ভাই বলেই ডেকেছিলাম। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে বলল, আমি তোমার মায়ের পেটের ভাই? রূপন্তী ডানে বামে মাথা ঝাঁকালো, মৃদু স্বরে বলল, না। তাহলে আমাকে আর ভাই বলে ডাকবে না। কি বলে ডাকবো তাহলে? রূপন্তীর সহজ সরল প্রশ্ন। তবে চিন্তায় পড়ে গেল বিভান। সত্যিই তো, ভাই বলে না ডাকলে কি বলে ডাকবে? রূপন্তীর কণ্ঠে ভাই ডাকটা শুনলে কেমন কলিজাটা ছ্যাদ করে ওঠে। তাই ভাই বলতে বারণ করেছিল, কিন্তু এখন কি ডাকতে বলবে? নাম ধরে ডাকার অনুমতি দিবে? না না, তাহলে শত্রুর মেয়েটা বেশি অধিকার পেয়ে যাবে, মাথায় উঠে নাচতে শুরু করবে। এমনিতেই তো এই মেয়ে মান সম্মান দেয় না, যখন তখন মুখে মুখে তর্ক করে। এখন যদি আবার নাম ধরে ডাকার অনুমতি দিয়ে দেয় তাহলে তো কেল্লা ফতে। এই মেয়ে তো তাকে পাত্তাই দিবে না। বিভান একটু সময় নিয়ে ভাবল, অতঃপর বলল, কিছু বলেই ডাকতে হবে না। রূপন্তী মাথা ঝাঁকিয়ে সায় জানালো বিভানের কথায়। আর বেশি সে টানতে চাইল না এ বাক্যালাপকে। এমনিতেই ভূতের ভয়ে জড়সড় অবস্থা, তার উপরে আবার সম্বোধন নিয়ে তর্কাতর্কি। ঢোক গিলল রূপন্তী। আশেপাশে একবার নজর বুলিয়ে বলল, ওসব এখন রাখুন, আমার ঘরে না ভূত এসেছে। সব বুঝেও না বোঝার ভান ধরল বিভান। কপাল কুঁচকে অবাক স্বরে শুধালো, ভূত? হ্যাঁ, সেদিনও এসেছিল, আবার আজও এসেছে। হুট করেই হো হো করে হেসে উঠল বিভান, যেন রূপন্তী তাকে কোনো হাসির কথা শুনিয়েছে। কপাল কুঁচকে এলো মেয়েটার, তবে পরক্ষণেই সে কপালের ভাঁজ আবার খুলে গেল। ছেলেটার হাসি মন্দ নয়, হাসলে বেশ ভালোই লাগে, কিন্তু সে হাসে না। রূপন্তী এই বাড়িতে এসেছে আজ এতদিন, অথচ কোনো দিন একে একটু হাসতে দেখেছে বলে স্মরণে আসছে না। কিঞ্চিত সময়ের ব্যবধানে মেয়েটার চোখ মুখ থেকে ভূতের ভয়ে সরে গিয়ে সেখানে স্থান করে নিল একরাশ মুগ্ধতা। এক দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের মুখপানে। এই দৃষ্টিকে লক্ষ্য করেই থেমে গেল বিভান। কিঞ্চিত অপ্রস্তুত স্বরে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? কাউকে আর কখনো হাসতে দেখনি নাকি কখনো? ঘোর কাটল রূপন্তীর। সেও অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। ইস, সে এতক্ষণ কিনা বিভানের পানে তাকিয়েছিল। নিশ্চয়ই ছেলেটা তাকে নিয়ে উল্টোপাল্টা ভেবে বসেছে কিছু। এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী। নিজের সপক্ষে কিছু বলবে তার আগেই বিভান বেশ তাচ্ছিল্য স্বরে বলল, কোন যুগে বসবাস করো তুমি? এই যুগে এসেও ভূতে বিশ্বাস করো? তোমাকে তো জাদুঘরে সাজিয়ে রাখা উচিত। রূপন্তী মানতে পারল না বিভানের কথা। প্রতিবাদে স্বরে সে বলল, সত্যি আমার ঘরে ভূত এসেছিল, তাও একদিন না, এই নিয়ে 2 দিন এসেছে। ওহ, তা ভূতকে তুমি দেখেছো? সে দেখতে কেমন? দেখিনি তো, সে যখন এসেছিল তখন আমি ঘুমিয়েছিলাম। বিভান ওষ্ঠ বাঁকালো, কৌতুকের স্বরে বলল, না দেখলে বুঝলে কিভাবে ভূত এসেছে? নাকি তুমি চোখ মেলে ঘুমাও, তাই যেই ভূত আসলো আর তুমি ঘুমিয়ে বসেই দেখে ফেললে বা জেনে নিলে? ভ্রু কুচকে এলো রূপন্তী। এ লোক কি কোনোভাবে তাকে নিয়ে মজা উড়াচ্ছে? মনে তো তেমনই হচ্ছে। দাঁতে দাঁত চাপলো মেয়েটা, চিবিয়ে চিবিয়ে বলল, আমি অনুভব করেছি। বাহ, তোমার অনুভব শক্তির বাহবা দিতে হয়। ঘুমের মধ্যেও তুমি ভূত অনুভব করতে পারো। থামলো বিভান, আবার বলল, গতকাল আমার একটা টি শার্ট বের করে দেখলাম, তার কোনা কিসে যেন কেটেছে। আমি ধরে নিয়েছিলাম ইঁদুর কেটেছে, কিন্তু এখন তোমার কথা শুনে তো ভয় হচ্ছে। ওটা আবার কোনো ভূতের কীর্তিকলাপ নয় তো? প্লিজ তুমি আমার রুমে এসো, একটু টি শার্টটা দেখে বলো ওটা ভূতের কর্ম নাকি ইঁদুরের। রূপন্তীর মেজাজ চটে গেল। এদিকে সে মরছে ভূতের ভয়ে, ওইদিকে এই লোক তাকে নিয়ে মজা করছে। সত্যি সত্যি যদি সে ভূতের উপস্থিতি অনুভব না করত তবে কি সে এখানে আসতো? বিশেষ করে এত রাতে এই বদপুরুষের সম্মুখে কখনো আসতো না। লোকটা ভাবে কি নিজেকে নিজে? ফুঁসে উঠল রূপন্তী, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আপনি কিন্তু এখন আমাকে অপমান করছেন। যার মান আছে তাকে অপমান করা যায়। তোমার মান আছে নাকি যে অপমান করব? আছে তো সেই আদিকালের বুড়ো বুড়ির ন্যায় ভূতের ভয়। এবার সত্যি সত্যি ভীষণ অপমানিত বোধ করল রূপন্তী। তাকে আদিকালের বুড়ো বুড়ির সাথে তুলনা করল এই লোক।
মনের মধ্য থেকে মুহূর্তেই ভূতের ভয়ে সরে গিয়ে সেখানে জমা হলো বিভানের প্রতি একরাশ ক্রোধ। তেতে উঠে বলল, আমার আপনার কাছে আসাই ভুল হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল আপনি একটা পাষাণ নির্দয় লোক। আপনি আর যাই হোক আমাকে কোনো সাহায্য করবেন না। বুঝেছই যখন, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে দূর হও। রূপন্তী এবার যেন তীব্র অপমান বোধ আর ক্রোধে রি করে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে ওখানে। ভূতের ভয়কে উপেক্ষা করে পা বাড়ালো কক্ষের পানে। কণ্ঠে ফোঁস ধ্বনি তুলে বলল, যাচ্ছি, আমি এমনিও আপনার চোখের সম্মুখে থাকতে আসিনি। বিভান যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। যাক, মেয়েটা অবশেষে গেল, নয়তো যেভাবে ভূত করে তাকে অপ্রস্তুত করে তুলছিল তাতে কখন না যেন মুখ ফসকে বেরিয়ে যেত। আমি ভূত? বাক্যটা মনে আসতে না আসতেই চোখ মুখ কুঁচকে এলো বিভানের। এসব কি ভাবছে সে কেন ভূত হবে? আশ্চর্য, সে রক্তে মাংসে গড়া এক সুন্দর সুশীল মানব। এই মেয়েটার সাথে থাকতে থাকতে সেও কেমন পাগল হয়ে উঠছে দিন দিন। ভোর হয়েছে বেশ আগে, চারিদিকটা ভরে উঠেছে প্রাকৃতিক আলোয়। জনজীবনের ব্যস্ততাও বেড়েছে, অথচ রূপন্তীর ঘুম ভাঙলই মাত্র। সাপ্তাহিক ছুটির দিন আজ। স্কুল কলেজ কিংবা অফিস আদালত সব কিছুতেই রূপন্তীও তাই বেশ বেলা করে ঘুম থেকে উঠল। গতকাল রাতে ভূতের ভয়ে ঘুম হয়নি ভালো। অপমান সহ্য করতে না পেরে বিভানের সম্মুখ থেকে ক্রোধ দেখিয়ে কক্ষে চলে গেলেও ভয় আর ঘুমোতে পারেনি রাতে। তারপর একটু ঘুমালো, তাও এই ভোরে। ভোর হয়েছে বেশ আগেই, চারিদিকটা ভরে উঠেছে প্রাকৃতিক আলোয়। জনজীবনের ব্যস্ততাও বেড়েছে, অথচ রূপন্তীর ঘুম ভাঙল মাত্রই। সাপ্তাহিক ছুটির দিন আজ। স্কুল কলেজ কিংবা অফিস আদালত সবকিছুতেই ছুটি। রূপন্তীও তাই বেশ বেলা করেই ঘুম থেকে উঠল। গতকাল রাতে ভূতের ভয়ে ঘুম হয়নি ভালো। অপমান সহ্য করতে না পেরে বিমানের সম্মুখ থেকে ক্রোধ দেখিয়ে কক্ষে চলে গেলেও ভয়ে আর ঘুমোতে পারেনি রাতে। তারপর একটু ঘুমালো, তাও এই ভোরে। তাছাড়া আজ সকালে তাড়াতাড়ি উঠে বিমানের জন্য খাবার বানাতে হবে, তেমন তারাও নেই। ছুটির দিনে ওই বদলোকের ঘুম দুপুরের আগে ভাঙে না। সেই সুযোগে নিজের ঘুমটাও একটু পূরণ করে নিল। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দ্রুততার সাথে সকলের নাস্তা তৈরি করতে কক্ষ থেকে বেরিয়ে এলো রূপন্তী। এবার আর না বেরুলেই নয়, ক্ষুধায় পেট চোচো করছে। তবে বসার কক্ষে পা রাখতেই চমকালো মেয়েটা। এ কক্ষের সোফায় একধারে উস্কো খুস্কো চুলে বসে রয়েছে বিভান। দেখেই মনে হচ্ছে কেউ সদ্য ঠেলে ঘুম থেকে তুলে এনেছে। আর অন্য পাশে বসে রয়েছে মধ্যবয়স্ক এক জোড়া নারী পুরুষ এবং অল্প বয়সী একটি মেয়ে। এরা আবার কে? এতদিন হলো এখানে এসেছে রূপন্তী, এদের তো কখনো দেখেনি সে। মেয়েটা ভুরু কুচকালো, শুনতে পেল লম্বাটে সুস্বাস্থ্যর অধিকারী ওই মধ্যবয়স্ক পুরুষের গমগমে কণ্ঠস্বর। বেশ গম্ভীর কণ্ঠে সে বলল, এসব কেমন ধরনের আচরণ বিভান? দেশ থেকে এদেশে আমরাই তোমাকে নিয়ে এসেছি, তারপর তুমি জানালে তুমি একা থাকতে চাও। আমরা না মানতে চাইলে তুমি জেদ ধরে উঠলে এ বাড়িতে। তারপরেও মাঝে মাঝে যাই একটু আমাদের বাড়িতে যেতে, ইদানিং তাও যাচ্ছ না, কল করলেও ধরছো না। কি চাইছো তুমি? বিভান উত্তর দিচ্ছে না কোনো। মাথা নিচু করে ঘুম চোখে মুখে শুনে যাচ্ছে শুধু। মধ্যবয়স্ক লোকটা খেকিয়ে উঠল আরো, গলা বাড়িয়ে বলল, এই বুড়ো বয়সে তোমার মামি আর আমাকে দুশ্চিন্তায় না ফেললে বুঝি হচ্ছে না তোমার? বুঝলাম না হয় আমাদের বাসায় তোমার অপছন্দ তাই যাচ্ছ না, কিন্তু কলটা তো ধরবে, নিজের খবরাখবর দিবে একটু হলেও। রূপন্তী এবার বুঝলো এরাই বিভানের মামা সরোয়ার হোসেন আর মামি রেবেকা বানু। পাশের মেয়েটা বোধহয় বিভানের মামাতো বোন, যদিও এর নাম রূপন্তী জানে না। মামামির নাম দুটো তাও জুবাইদা বেগমের সাথে থাকায় কথায় কথায় একদিন জেনেছিল। বিভানও মুখ খুলল এ পর্যায়ে, শান্ত কণ্ঠেই জবাব দিল, তোমার ছেলের কাছে জিজ্ঞেস করলেই তো পারো। ওটা তো আর একটা বদমাইশ, ওর কাছ থেকে জিজ্ঞাসা করলে জীবনেও সঠিক কোনো তথ্য পাওয়া গেছে। বিভানের মামির আহত কণ্ঠস্বর। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। এখানে দাঁড়িয়ে থেকে এদের কথা গিলতে থাকলে অবশ্যই তার পেট ভরবে না। পেট ভরাতে হলে রান্না করতে হবে। রূপন্তী আর দাঁড়িয়ে না থেকে পা বাড়ালো রান্নাঘরের পানে। বসার কক্ষের ওপর থেকেই যেতে হয় সেখানে, তাই রূপন্তী
পানে বিভান মামা মামির চোখ পড়তে সময় লাগলো না খুব বেশি। হুট করেই ফাঁকা বাড়িতে এক তরুণীর উপস্থিতি অবলোকনে চমকালেন সরোয়ার হোসেন, রেবেকা বেগম এবং তাদের মেয়ে। রেবেকা বানু অনেকটা চেঁচিয়ে উঠেই বললেন, এই মেয়ে, তুমি কে? এখানে কি করছো? রূপন্তী থমকে দাঁড়ালো। উত্তর দিবে কোনো তার আগেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো বিভান। ভাবলেশহীনভাবে জবাব, শত্রুর মেয়ে। বিভানের উত্তরে কপাল কুঁচকালো সবাই। রূপন্তীও কিঞ্চিত বিরক্ত হলো এই উত্তরে, তাই সে সরাসরি নিজের পরিচয় দিয়ে বলল, ওনাদের বাড়ির ড্রাইভার সালাম হোসেনের মেয়ে আমি। সরোয়ার হোসেন এবং রেবেকা বেগম যেন আশ্চর্য বনে গেল। বিস্মিত কণ্ঠে রেবেকা বেগম বলল, যার জন্য আমার ননদ আর তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য বিবাহ দেশ ছেড়েছিল, সেই সালাম হোসেনের মেয়ে তুমি? রূপন্তী উপর নিচ মাথা ঝাঁকালো, অস্ফুট কণ্ঠে বলল, সরোয়ার হোসেন এবং রেবেকা বেগমের বোধহয় রূপন্তীকে পছন্দ হলো না, তবে তাদের থেকেও অধিক পছন্দ হলো না তাদের মেয়ের। মেয়েটা বেশ সন্ধিয়ান স্বরে বলল, সামান্য একটা ড্রাইভারের মেয়ে হয়ে স্পেন এসেছো পড়তে? এত টাকা কোথায় পেলে? নাকি আবার চুরি টুরি করেছো? রূপন্তী অপমানিত বোধ করল। এমনি তার বাবা ড্রাইভার, এ কথা বলতে সে কখনোই লজ্জা বোধ করে না। সকল পেশাই সমান, আমাদের উচিত সকল পেশাকেই সমানভাবে সম্মান দেওয়া। রূপন্তীও তাই সর্বদা অকপটে স্বীকার করেছে তার বাবা ড্রাইভার, কিন্তু এরা যেন সেই বিষয়টা নিয়ে একটু বেশি তামাশা শুরু করেছে। মেয়েটার হৃদয় ভারী হলো, চোখের কোণ ঘেঁষে আবির্ভাব ঘটল অশ্রুর। একটু সময় নিয়ে ধীর কণ্ঠে জবাব দিল, দাদু দাদি পাঠিয়েছেন, ওনারা না। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল বিভান। থমথমে কণ্ঠে শুধালো, সকালের খাবার তৈরি করেছো? রূপন্তী ডানে বামে মাথা নাড়ল। কণ্ঠে আওয়াজ তুলে কোনো উত্তর দেওয়ার পূর্বেই ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর। সদর দরজা থেকে ঢুকতে ঢুকতে সে কণ্ঠধারী বলল, দেরি হয়ে গেল একটু। তোমাদের কি বিমানকে ঝাড়াঝাড়ি শেষ হয়েছে এর মধ্যে? পরিচিত কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই সদর দরজার পানে ফিরে তাকালো সকলে। চমকে উঠল রূপন্তী। এ কাকে দেখছে সে? ইমাদ? এ লোক এখানে কেন? বিভানের বন্ধু হিসাবে এসেছে, নাকি এও এদের কোনো আত্মীয়? ইমাদও এই সময় রূপন্তীকে এখানে দেখে অবাক হয়েছে বেশ। এ তো তাদের কলেজের সেই নতুন মেয়েটা, যে কিনা প্রথম দেখাতেই ঝড় তুলেছিল তার হৃদয়ে। কিন্তু এ মেয়ে এখানে কেন, তাও বিভানের বাড়িতে? ইমাদ এগিয়ে গিয়ে দাঁড়ালো রূপন্তীর মুখোমুখি। অবাক সুরেই শুধালো, তুমি এখানে? ভ্রু কুচকালেন সরোয়ার হোসেন। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি ওকে চেনো? চিনবো না কেন বাবা, আমাদের কলেজে তো পড়ে মেয়েটা। রূপন্তী এবার বুঝলো ইমাদের সাথে এদের সম্পর্ক। ইমাদ তাহলে বিভানের মামাতো ভাই, এজন্যই এদের দুজনের এত ভাব। তবে ইমাদের কথা শেষ হতেই মুখ খুলল তার বোন। কেমন মুখ বাঁকিয়ে বলল, ড্রাইভারের মেয়েটা শুধু এদেশে এসেই ক্ষান্ত হয়নি, ভাইয়াদের মতো বড় কলেজটাও হাতিয়ে নিয়েছে। ড্রাইভারের মেয়েটা শব্দ দুটো কেমন কানে লাগলো ইমাদের। সাথে সাথে সে ধমকে উঠল নিজের বোনকে। রুক্ষ কণ্ঠে বলল, এটা কেমন ধরনের কথা ইমা? দিন দিন দেখছি তোর ভাষার অধঃপতন হচ্ছে। সকালের খাবার তৈরি করেছো? ইমাদের কথার মধ্যে আবারও রূপন্তীকে গম্ভীর কণ্ঠে প্রশ্নটা করল বিভান। রূপন্তী মাথা নাড়ল, অস্ফুট স্বরে জবাব দিল, না। এক্ষুনি গিয়ে নাস্তা তৈরি করো, মামা মামিরা এসেছেন, তাদের জন্য খাবার তৈরি করো। আদেশের সুরেই বিভান বলল কথাটা। রূপন্তী মাথা দুলালো আবারও, আর এক মুহূর্ত দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রান্নাঘরের পানে। যেতে যেতে শুনল রেবেকা বেগম বলছে, আমি আগেই বলেছিলাম ওই সালামকে কাজ থেকে বের করে দিতে। নিচু ভিখারির জাত, ওদের লক্ষ্যই থাকে মনিবকে পটানোর। দেখলে তো, শেষ পর্যন্ত বুড়ো বুড়ি দুজনকে পটিয়ে নিজের মেয়েকে পাঠিয়ে দিল এদেশে, ভর্তি করলো বিভানের কলেজে। রূপন্তীর হৃদয়ে ঘৃণা জন্মালো কথাগুলো শুনে। ইচ্ছে হলো এক্ষুনি ছুটে এ বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যেতে, কিন্তু সে পথ ও যে খোলা নেই। কেন যে সে সেদিন জুবেদা বেগমের কথাটা মেনে নিয়েছিল, কেন যে আসতে গেল এদেশে সেদিন? যদি সে নিজের ইচ্ছেকে দমন করত, স্বপ্নকে মাটি চাপা দিত, তবে আজ এত অপমান সহ্য করতে হতো না বোধহয়, এতটা কষ্টও পেতে হতো না। সময় অতিবাহিত হলো বেশ। রূপন্তী একা হাতে সবার জন্য খাবার তৈরি করে একে একে সাজিয়ে রাখলো খাবার কক্ষের টেবিলে। অতঃপর গলা উঁচিয়ে ডাকলো, শুনছেন? খেতে আসুন আপনারা।
বসার কক্ষে বসে বিভিন্ন ধরনের বাক্যালাপে মেতেছিল সবাই। তার মধ্যে আবার রূপন্তীর খাবারের ডাক শুনে দেরি করল না কেউই। এমনিও সবারই পেটে এখন ক্ষুধা লেগেছে। একে একে বসার কক্ষে প্রবেশ করে খাবার টেবিল দখল করে বসল সরোয়ার হোসেন, রেবেকা বেগম, ইমাদ এবং ইমা। শুধুমাত্র বিভান আসেনি। এখন তাকে কি আলাদাভাবে চিঠি দিয়ে তারপর এখানে আনতে হবে নাকি? রূপন্তী খাবার কক্ষের দরজা গলিয়ে উকি দিল বসার কক্ষের পানে। সাহেব বেশ আরামের সাথে সোফায় বসে মোবাইল গুতইয়ে যাচ্ছে। মনোযোগ সহকারে কি যেন দেখছে মোবাইলে। রূপন্তী আবার ডাকলো, শুনছেন, খেতে আসুন। বিভান উত্তর দিল না। এই মুহূর্তে তার ধ্যান জ্ঞান যেন সব ওই মোবাইলের ভেতরে। তাছাড়া এই শুনছেন বলে ডাকলে কি বোঝা যায় নাকি যে কাকে ডাকা হচ্ছে? আজ বাড়িতে মানুষও বেশি। কে কাকে শুনছেন বলে ডাকছে তা বোঝারও তো উপায় নেই। আবার বিভানকে ভাই বলেও ডাকতে বারণ করে দিয়েছে। নাম ধরে ডাকলেও সমস্যা, হাজার হলেও সে বয়সে বড়। রূপন্তী একটু সময় নিয়ে ভাবল, অতঃপর ডেকে উঠল, এই যে বাড়ির দক্ষিণ পাশের কক্ষ দখল করে থাকা পাষাণ পুরুষ, খেতে আসুন। এই ধরনের সম্বোধন শুনে কিঞ্চিত অবাক হলো উপস্থিত সকলেই। বিভান শুনল এ ডাক, সাথে সাথেই কপাল কুঁচকে এলো তার। কি সব বিশ্রী নাম ধরে ডাকছে তাকে। সে পাষাণ পুরুষ? ইচ্ছে করেই রূপন্তীর ডাকের কোনো উত্তর দিল না বিভান। রূপন্তীও অধৈর্য হলো এবার, গলা বাড়িয়ে আবার ডাকলো, আমি এ বাড়িতে পা রাখার পর মুহূর্তে আমাকে খেয়ে দিয়ে বিদায় করে আবার গার্ড পাঠিয়ে ধরে আনার মহামান্য, খেতে আসুন। বিভান চমকালো। এ কেমন সম্বোধন? এ তাকে সম্বোধন করছে নাকি গলা উঁচিয়ে তার কুকর্মগুলোকে লোক ধরে ধরে ফাঁস করছে? না, এখন এ ডাকে সাড়া না দিলেই নয়। এখন উঠে খেতে না গেলে দেখা যাবে তার কুকর্মগুলো সম্বোধন রূপে উঠে আসছে। কখন না আবার বলে বসে, গত রাতে আমার রুমে ভূত এসে আমার পেটে হাত দিয়ে ভয় দেখানোর পরেও আমাকে সাহায্য না করে তাড়িয়ে দেওয়া লোক, খেতে আসুন। এই মেয়েকে বিশ্বাস নেই কোনো, তাই মান ইজ্জত নিয়ে আগে ভাগে খেতে যাওয়া ভালো। বিভান উঠে দাঁড়ালো, হাতের মোবাইলটা পকেটে পুরে এগিয়ে এলো খাবার কক্ষের পানে। সন্ধ্যা গড়িয়েছে, কিছুটা সময় অতিবাহিত হয়েছে। চারদিকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোয়। সরোয়ার হোসেন, রেবেকা বেগম আর ইমা এ বাড়ি থেকে তাদের বাড়িতে চলে গেছে বিকেলের দিকেই। যদিও যাওয়ার পূর্বে ইমা একটু কেমন কেমন করছিল। বোধহয় এ বাড়িতে থেকে যাওয়ার ইচ্ছে ছিল তার ভীষণ, কিন্তু বিভান একবারও থেকে যেতে বলেনি তাকে। আর তার বাবা মাও রেখে যেতে চায়নি বলে শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। তবে ইমাদ থেকে গেছে। সেই দুপুর থেকে ঘুরঘুর করছে বিভানের পেছন পেছন। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে রূপন্তীর সম্পর্কে, যদিও বিভান এখনো তার মৌনতাই ধরে রেখেছে। একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। ইমাদ এবার অধৈর্য হলো। বাড়িতে গঠন করা ছোটখাটো একটা লাইব্রেরিতে ছিল তারা, আর বিভানের হাতে ছিল একটা বই। ইমাদ টেনে নিয়ে নিল সেই বইটি। অধৈর্য কণ্ঠে বলল, তোকে আমি কিছু বলেছি বিভান? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। চোখ তুলে তাকালো ইমাদের পানে, শান্ত কণ্ঠে শুধালো, কি বলছিলি? আবার বল। ইমাদের রাগ লাগলো ভীষণ। সেই দুপুর থেকে সে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, অথচ এই লোক এখন বলছে কি বলছিলি আবার বল। এ কি কিছুই শোনেনি? মনে তীব্র ক্রোধ জন্মালেও এই মুহূর্তে তা গিলে নিল ইমাদ। দাঁতে দাঁত চেপে বলল, রূপন্তীকে? শত্রুর মেয়ে। মানে? বিভান লাইব্রেরির বইয়ে ঠাসা তাক থেকে আরেকটা বই টেনে বের করতে করতে জবাব দিল, আমাদের বাড়ির ড্রাইভার সালাম হোসেনের মেয়ে। ইমাদ অবাক হলো। যে লোককে মনে প্রাণে বিভান নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে, তার মেয়েকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে। তাছাড়া এই লোকের জন্যই তো বিভান দেশ ছেড়েছিল। হতাশা বিষাদে ডুবে গিয়েছিল, প্রায় উন্মাদ হয়ে উঠেছিল। তার মেয়েকেই এ বাড়িতে আবার থাকতে দিয়েছে। আশ্চর্য ঘটনা তো। বিভান তো এত ভালো পুরুষ নয় যে শত্রুর সাথে সওদা করবে। ইমাদ কিছুটা অবাক সুরেই বলল, যার জন্য ফুপা ফুপির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য তুই দেশ ছেড়েছিলি, সেই সালাম হোসেনের মেয়ে? বিভান ছোট করে জবাব দিল, হ্যাঁ। সেই লোকের মেয়েকে তুই নিজের বাড়িতে থাকতে দিয়েছিস? দিয়েছি। বিভানের কণ্ঠে কেমন গা ছাড়া ভাব।
ইমাদ যেন কৌতূহলী হয়ে পড়ল। বিভানকে সে যতটা চিনে তাতে বেশ ভালো করেই জানে এই ছেলে উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ করে না। সেখানে শত্রুর মেয়েকে নিজ গৃহে ঠাঁই দিয়েছে, এর পেছনে নিশ্চয়ই বড়সড় কোনো কারণ রয়েছে। উৎসুক হয়ে প্রশ্ন করল, কেন থাকতে দিয়েছিস? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? রূপন্তীর ওপর প্রতিশোধ নিবে বিভান? মেয়েটার কোনো ক্ষতি টতি করে দিবে না তো? দিতেই পারে। বিভানের স্বার্থে ঘা লাগলে সে কাউকে ছাড়ে না। সেখানে রূপন্তীর বাবাকে সে নিজের পিতামাতার হত্যাকারী ভাবে, তার মেয়েকে কি খুব সহজে ছেড়ে দিবে এই ছেলে? ইমাদের হৃদয়ে কিঞ্চিত ভীতিভাব তৈরি হলো। এমনি বিভানের সাথে একা একা বাড়িতে রূপন্তী থাকে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, তার উপরে আবার মেয়েটার ক্ষতির আশঙ্কা। ইমাদ ব্যস্ত হয়ে শুধালো, কি করতে চাইছিস তুই? বিভান উত্তর দিল না কোনো। হাতের বইটা ছুঁড়ে দিল ইমাদের পানে, শান্ত কণ্ঠেই বলল, বইটা পড়ো। ইমাদ সাথে সাথে 2 হাত তুলে বইটা ধরে নিল। তবে বইয়ের পানে কোনো দৃষ্টিপাত না করে সে আবার বলল, আমি কিছু জানতে চাইছি বিভান, তুই রূপন্তীর সাথে কি করতে চাইছিলি? আগে বইটা পড়ে রিভিউ দে, তারপর বলছি। বিভান যেহেতু কথা একবার বলেছে, তখন এই বই পড়ে রিভিউ না দেওয়ার আগে সে কিছুতেই মুখ খুলবে না। তাই প্রশ্নের উত্তর জানতে যত তাড়াতাড়ি সম্ভব বইটা শেষ করে রিভিউ দেওয়া উত্তম। ইমাদ এবার তাকালো বইয়ের মলাটের পানে। বেশ গোটা গোটা অক্ষরে লেখা, দ্য সেভেন্স স্কুল উইলবার স্মিথ। ইমাদ আর সময় ব্যয় করল না, পাতা উল্টে পড়তে শুরু করলো বইটা। কিছুক্ষণের মধ্যেই বইয়ের মধ্যে ডুবে গেল সে, যেন আশেপাশে আর কোনো হুঁশ খেয়াল নেই। বিভান একবার তাকালো বইয়ের ভাঁজে হুঁশ হারানো ছেলেটার পানে, অতঃপর তাক থেকে গুটি কয়েক বই বের করে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। সোজা গিয়ে থামল রূপন্তীর কক্ষের সম্মুখে। দরজা ভেতর থেকে আটকানো। বিভানের যেন সুবিধাই হলো তাতে। নিঃশব্দে সে হাতের বইগুলো রাখলো বন্ধ দরজার সম্মুখে। অতঃপর অল্প আওয়াজে শীষ দিয়ে ডাকলো টাইগারকে। মুহূর্তেই কুকুরছানাটা দৌড়ে এসে হাজির হলো সেখানে। দাঁড়ালো বিভানের গা ঘেঁষে। বিভান হাঁটু মুড়ে বসলো টাইগারের পাশে। তার মোলায়েম শুভ্র রাঙা পশমে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শত্রুর মেয়েটাকে বইগুলো দিয়ে দিস। টাইগার জিহ্বা বের করে লেজ নাড়িয়ে সায় জানালো বিভানের কথায়। আশ্বস্ত হলো সে। বেশ এক গুরু দায়িত্ব ছোট টাইগারের ওপর অর্পণ করে আবারও বিভান প্রস্থান ঘটালো লাইব্রেরির পানে। মালিক দৃষ্টিসীমানার বাইরে যেতেই তার আদেশ পালনের সোচ্চার হলো টাইগার। রূপন্তীর দরজার সম্মুখে দাঁড়িয়ে কণ্ঠে ঘেউ ঘেউ ধ্বনি তুলে ডাকলো তাকে। তবে মেয়েটা বেরুলো না। হয়তো শোনেনি। টাইগার আরও কিছু সময় ব্যয় করে নিজের ভাষায় ডাকলো রূপন্তীকে। এবার বোধহয় শুনল মেয়েটা। দরজা খুলল সাথে সাথেই। ভ্রুকুচকে শুধালো, সমস্যা কি? এভাবে চেঁচাচ্ছিস কেন? টাইগার চুপ বনে গেল। লেজ নাড়াতে নাড়াতে গিয়ে বসলো বইগুলোর পাশে। জিহ্বা বের করে বোঝালো, এগুলো তোমার। রূপন্তী কুঞ্চিত হৃদয় কুঞ্চিত হলো আরও। এগিয়ে গিয়ে সে হাতে তুলে নিল বইগুলো। একটা একটা করে বইগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে অবাক হলো সে। এ তো সেই বই যেগুলো থেকে নোট সংগ্রহের জন্য গতকাল তাড়াতাড়ি কলেজে গিয়েছিল, কিন্তু ওই ছেলে মেয়েগুলোর জন্য পারেনি। কিন্তু এগুলো এখানে কিভাবে এলো? কে রেখে গিয়েছে বইগুলো? এই বোবা টাইগার নামক মূর্খ প্রাণী তো আবার এত ক্ষমতা নেই যে সে বইয়ের নাম দেখে চিনে চিনে এখানে নিয়ে আসবে। এর নিশ্চয়ই অন্য কারো কর্ম, কোনো মানুষের। তবে কি বিভান রেখে গেছে এখানে এই বইগুলো? প্রশ্নটা মনে আসার সাথে সাথেই রূপন্তীর মন তীব্র প্রতিবাদ করে উঠল। না না, বিভান নামক ওই পাষাণ পুরুষ এটা হতেই পারে না। সে পারলে রূপন্তীকে অপমানে অপমানে কাহিল করে তুলবে, কিন্তু উপকার করবে না। তবে কি ইমাদ হতে পারে সে? কারণ আজ তো সেও এ বাড়িতেই থেকে গেছে। আর 2 দিন যতটুকু ইমাদকে দেখেছে তাতে এইটুকু অন্তত বোঝা গেছে ছেলেটা ভালো এবং পরোপকারী। রাত্রি গভীর, চারদিকটা নিস্তব্ধতায় ঢাকা। এই নিস্তব্ধতার বুক চিরেই হঠাৎ টোকা পড়ল বিভানের কক্ষের বন্ধ দরজায়। বিভান জেগেই ছিল। এক সত্যিকারের ধূমপান প্রেমীর ন্যায় সিগারেট ফুঁকছিল। তবে নিজের কক্ষে দরজার টোকার শব্দ শুনেও কোনো সাড়া দিল না। এই সময় কে আসতে পারে তা সে জানে ভালো করে। নির্ঘাত ইমাদ এসেছে।
ইমাদকে যে বইটা পড়তে দেওয়া হয়েছিল তা এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়, কিন্তু এ ব্যাটা তার প্রশ্নের উত্তর জানার জন্য বেশ অধৈর্য। নিশ্চয়ই অর্ধেকটা পড়ে আর অনলাইন ঘেটে কোনো রিভিউ মুখস্থ করে ছুটে এসেছে তা গড়গড়িয়ে ঢালতে বিভান দরজা খুলল না। ইমাদ যেন অস্থির হয়ে পড়ল আরও। এবার বেশ জোরে জোরেই দরজা ধাক্কাধাক্কি শুরু করলো, গলা উঁচিয়ে বলল, আমার বইটা পড়া শেষ, রিভিউ দেবো, তাড়াতাড়ি দরজা খোল। বিভান একবার তাকালো দরজার পানে, অতঃপর সিগারেটে এক টান দিয়ে ধোঁয়াগুলো হাওয়ায় উড়িয়ে দিতে দিতে অধর বাঁকিয়ে হাসলো একটুখানি, কিন্তু সাড়া দিল না কোনো। তবে এদের এত দরজা ধাক্কাধাক্কি, উচ্চ কণ্ঠে ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল রূপন্তীর। বিছানা ছেড়ে উঠে এসে দরজা খুলল সে। একটু এগিয়ে এসে দাঁড়ালো ইমাদের নিকটে, ঘুম ঘুম চোখে শুধালো, কি হয়েছে? এত রাতে এতটা চিৎকার চেঁচামেচি জুড়েছেন যে? ইমাদ কিছুটা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে জবাব দিল, ইস, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম, দুঃখিত। আমার আসলে বিমানের সাথে একটু দরকারি কাজ ছিল, তাই এত রাতে দরজা ধাক্কাধাক্কি করছি। বিভানের কপালে ভাঁজ পড়ল। রূপন্তী উঠে এসেছে, বাইরে দাঁড়িয়ে এত রাতে কথা বলছে ইমাদের সাথে। এতক্ষণ ইমাদ এত ডাকাডাকির পরেও বিভানকে নড়াতে পারেনি, অথচ রূপন্তীর কণ্ঠস্বর শ্রবণে এক লাফে বিছানা থেকে দাঁড়িয়ে গেল সে। হাতের সিগারেটে মস্তকটা চেপে ধরল পাশের দেয়ালে, আগুনটা নিভিয়ে সিগারেটটা ময়লার ঝুড়িতে ফেলে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো দরজার পানে। খুলল দরজা, আশেপাশে একবার তাকিয়ে দেখে নিল রূপন্তীকে, অতঃপর থমথমে কণ্ঠে ইমাদকে বলল, ভিতরে আয়। ইমাদও আর কথা বাড়ালো না। এই মুহূর্তে রূপন্তীর সাথে কথা বলার তুলনায় বিভানের থেকে প্রশ্নের উত্তর জানা অধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া মেয়েটা ঘুমিয়েছিল, তার চিৎকার চেঁচামেচিতেই ঘুম ভেঙেছে, তাই অধিক বাক্যালাপে লিপ্ত না হয়ে মেয়েটাকে ঘুমোতে দেওয়া উচিত। ইমাদ কিঞ্চিত ওষ্ঠ প্রসারিত করল, নম্র কণ্ঠে বলল, আচ্ছা, আমি তাহলে যাই, বিমানের সাথে জরুরি কথা আছে একটু, তুমি ঘুমাও। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, চিবিয়ে চিবিয়ে সে বলল, তুই ভিতরে আসবি নাকি আমি দরজা বন্ধ করব? ইমাদ ভরকালো, তাড়াহুড়ো করে ঢুকলো কক্ষে। বিভানের কক্ষের ভেতরে ব্যস্ত হয়ে বলল, না না ভাই, দরজা বন্ধ করিস না, প্রশ্নের উত্তর না পেলে আজ রাতে ঘুম হবে না আমার। বিভান দরজাটা আটকে দিল আবারও। এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করতে করতে বলল, বই পড়ে রিভিউ দিবি, আমি তোর প্রশ্নেরও উত্তর দেব। এই কথা তো আমি আগেই বলেছি। বই পড়েছি, আর সেই রিভিউ দিতে তো এত রাতে আসা। বিভান লাইটার দ্বারা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলল, তাহলে রিভিউটা দিয়ে ফেল। ইমাদ সময় নিল না, গড় গড় করে বইটা সম্পর্কে বলতে শুরু করলো। বিভান অধর বাঁকালো, সিগারেট ফুঁকতে ফুঁকতে শুধালো, বলতো, বইয়ের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম শব্দ কি? কেমন জটিল প্রশ্ন! বই পড়ার সময় কি কেউ এত খেয়াল করে পড়ে নাকি? ইমাদ কপাল কুঁচকালো, কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত খেয়াল করে বই পড়া যায় নাকি? তুই রিভিউ চেয়েছিলি, আমি রিভিউ দিয়েছি, এখন আমার প্রশ্নের উত্তর দে। আমি বই পড়ে রিভিউ দেওয়ার কথা বলেছিলাম, অনলাইন ঘেটে একটা রিভিউ মুখস্থ করে দিতে বলিনি। ধরা পড়ে আমতা আমতা শুরু করলো ইমাদ, সাথে বিরক্তও বাড়ল তার। এ ব্যাটার কাছে একটা মিথ্যে বললেও শান্তি নেই, কিভাবে যে সব ধরে ফেলে, সময়টাই নষ্ট। এর থেকে এই সময়টা বসে যদি বইটা আরেকটু পড়তো তাহলে আগানো যেত। শুধু শুধু অনলাইন ঘেটে এই রিভিউ মুখস্থ করলো। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল ইমাদ, একটু সময় নিয়ে বলল, একটা কথা ছিল আমার। বলে ফেল। এভাবে একা একা বাড়িতে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, মানে রূপন্তী আর তুই থাকছিস, ব্যাপারটা কেমন বিদঘুটে লাগছে না? বিভান তাকালো ইমাদের পানে, শীতল কণ্ঠে বলল, যে দেশে লিভ ইনের প্রচলন রয়েছে সে দেশে ছোটবেলা থেকে বসবাস করেও আজ হঠাৎ প্রাপ্তবয়স্ক নারী পুরুষের এক বাড়িতে থাকা নিয়ে তোর মাথা ব্যথা শুরু হলো যে? ইমাদ আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, না মানে বাঙালি তো, দিন শেষে মনের মধ্যে হালাল হারাম ভালো মন্দ নিয়ে একটা খুঁতনুত থেকেই যায়। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থতমত কণ্ঠে বসে বলল, এক বাড়িতে থাকছি, এক কক্ষে না। এক বাড়িতে থাকলেও আমাদের দিনের মধ্যে দুই একবার দেখা হয় কিনা সন্দেহ। আর যাই হোক,
শত্রুর মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ইমাদ যেন একটু হলেও ভরসা পেল। একটা মানুষ যতই আধুনিক হোক না কেন, প্রিয় মানুষের ক্ষেত্রে একটু খুঁতখুঁতুনি ভাব থেকেই যায়। নিজের সব কিছুর সানন্দে অন্যের সাথে ভাগ করে নেওয়া গেলেও প্রিয় মানুষটাকে খুব সহজে ভাগ করা যায় না। তেমনি এ বাড়িতে পা রাখার পরিবর্তে যখন ইমাদ শুনেছিল বিভান আর রূপন্তী এক বাড়িতে থাকে, তখনই হৃদয়ে একটা হিংসাত্মক মনোভাব ভয়ের সৃষ্টি হয়েছিল। তবে বিভানের ইন্টারেস্ট নেই শুনে একটু হলেও আশ্বাস পেল ছেলেটা। ইমাদ আর ওখানে দাঁড়ালো না, বইটা হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। যেভাবেই হোক এই বইটা তাকে শেষ করতে হবে এখন। তারপর প্রশ্নের উত্তর জানতে হবে। শিক্ষার্থীদের সমাগমে ভরে উঠেছে কলেজ প্রাঙ্গণ। কেউ যাচ্ছে তো কেউ আসছে, আবার কেউ কেউ কলেজ ক্যাম্পাসের সবুজ ঘাসের ওপর বসে আড্ডায় মেতেছে। রূপন্তী কিছু বই হাতে একবার চোখ বোলালো চারপাশে, অতঃপর জনম সমাগম ঠেলে গিয়ে বসলো একটু দূরে নিরিবিলি এক গাছের নিচে। এখানটায় মানুষজন নেই তেমন, গাছটাও বেশ বড়সড়। রূপন্তী হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা একটা পাতা হাতে তুলে নিল। এই গাছটি থেকেই শুকিয়ে বিচ্ছিন্ন হয়ে ঝরে পড়েছে সুন্দর 3 কোনা আকৃতির এই পাতাটা। বাংলাদেশে সচরাচর এই ধরনের গাছ দেখা যায় না। রূপন্তী এই গাছগুলো এর আগে দেখেছিল টিভিতে, বিভিন্ন নাটক সিনেমায় দেখেছিল। তখন থেকেই মেয়েটার ভীষণ শখ ছিল এই পাতাগুলো একটু হাতে তুলে নেয়ার, একটু ছুঁয়ে দেখার। আজ সেই শখ পূরণ হলো। আচ্ছা, এই ভিনদেশি উদ্ভিদটার নাম কি জানা নেই রূপন্তীর। আপাতত সে জানার চেষ্টাও করলো না। হাতের পাতাটা একটা বইয়ের ভাঁজে চাপা দিয়ে রাখলো খুব যত্নে। অতঃপর আরেকটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে পড়তে শুরু করলো। কিঞ্চিত সময় গড়াতেই এক তরুণীর কণ্ঠস্বর ভেসে এলো। ইংরেজি বাক্যে সে তরুণী শুধালো, একা একা বই পড়বো। পন্থী বইয়ের ভাঁজ থেকে দৃষ্টি সরালো। পাশ ফিরে তাকাতেই চোখ পড়ল এক ভিনদেশি তরুণীকে। বিদেশি বলতে এদেশীয় শ্বেতাঙ্গী তরুণী সে। রূপন্তী সৌজন্যসূচক হাসল, মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ। মেয়েটি আরেকটু এগিয়ে এলো, বসলো রূপন্তীর পাশে। ওষ্ঠে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আমি এলিনা, তুমি? আমি রূপন্তী। কোন দেশ থেকে এসেছো তুমি? বাংলাদেশ। মেয়েটি যেন কিঞ্চিত অবাক হলো। পূর্বের তুলনায় চোখ দুটো বড় বড় করে তুলল। তুমিও বাংলাদেশি? আমাদের এই কলেজে দেখছি অনেক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। রূপন্তী প্রত্যুত্তর করল না, বিনিময়ে হাসল শুধু। এর মধ্যে ওই স্থানে এসে উপস্থিত হলো ইমাদ, বিভান এবং জ্যাক। ইমাদ বেশ হাস্য উজ্জ্বল স্বরেই বলল, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। রূপন্তী কপাল কুঁচকাল, অবাক স্বরে শুধালো, আমাকে খুঁজেছেন? জি খুঁজেছি। কথাটা বলতে বলতেই মেয়েটার পাশে বসে পড়ল ইমাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো সাথে সাথে। ইমাদ কি ইদানিং একটু বেশিই ঘেঁষছে না রূপন্তীর সাথে? মেয়েটাকে নিয়ে বেশ মাথা ব্যথাও দেখাচ্ছে। বিভানের ভাবনার মধ্যেই ইমাদ আবার রূপন্তীকে বলল, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। রূপন্তী আলতো হাসল, ভদ্রতার সাথে বলল, ধন্যবাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। থমথমে কণ্ঠে সে বলল, ইমাদ, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, চলে আয়। ইমাদ উঠল না, বরং বলল, আরে ক্লাস শুরু হতে এখন অনেক দেরি আছে। এসেছি যখন রূপন্তীর সাথে একটু গল্প করে যায়। গতকাল ভাবলাম মেয়েটার সাথে একটু গল্প করব, তা একটা বই হাতে ধরিয়ে দিয়ে বসেছিলে। সকালে উঠে আর পেলামই না মেয়েটাকে। এখন যখন পেয়েছি আর ছাড়ছি না। তুই ওকে না ছাড়ার কে? বিভানের রুক্ষ কণ্ঠস্বর। অপ্রস্তুত হলো ইমাদ। কোন কথা কোথায় নিয়ে গেল ছেলেটা? রূপন্তী এখন কি ভাবলো কে জানে। নিজের করা প্রশ্নে নিজেই অপ্রস্তুত হলো বিভান। এখানে তো ধাবা ছাড়ার মতো এমন কোনো প্রসঙ্গই ওঠেনি। তাহলে সে হঠাৎ রাগের বশে এমন প্রশ্ন করে বসলো কেন? সবচেয়ে বড় কথা, রূপন্তীর সাথে ইমাদকে দেখে তারই রাগই বা কেন উঠল? ইমাদ বা রূপন্তী দুজনই প্রাপ্তবয়স্ক, স্বাধীন নারী পুরুষ। তারা তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কারোর সাথে মেশার, প্রেমের, ভালোবাসার কিংবা বিবাহের অধিকার রাখে। এখানে তার তো রাগের কিছু নেই। পরক্ষণেই হঠাৎ বিভানের হৃদয়ে আবার কড়া নাড়ল। প্রেমের, ভালোবাসার কিংবা বিবাহের অধিকার রাখে। সাথে সাথে কলিজাটা ছ্যাদ করে উঠল তার। কেমন অস্থির হয়ে উঠল মুহূর্তেই। বিন্দু বিন্দু ঘামের দেখা মিলল ললাটে।
বুকের ভেতরটাতেও কেমন চিনচিনে এক ব্যথার আনাগোনা শুরু হয়েছে। এমন কেন হচ্ছে? এত অস্থিরতা কেন? বিভান কি তবে অসুস্থতা বোধ করছে? কোনো কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে? হবে হয়তো তাই। গত বছর বাইরে খেতে খেতে যখন গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিল, তখনও তো সে এমন অস্থির লাগতো, বুকে পেটে ব্যথা হতো, ব্যথার দাপটে শরীর ঘেমে যেত। তবে কি সে রোগ আবার ফিরে এলো? অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আবার। বোকা মানব এত জ্ঞানী চতুর হয়েও ধরতে পারল না কোনটা মনের অসুস্থতা আর কোনটা শরীরের অসুস্থতা। মনে ব্যথা নিয়ে সে চিন্তা করছে ডাক্তারের কাছে ছোটার, কিন্তু ব্যথা কি আর সে সারাতে পারবে? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।